দুপুর 12:30। আফিয়া বেগম মাত্রই রান্নাঘর থেকে বের হয়েছেন। গরমে একেবারে জুবুথুবু অবস্থা তার। আজকাল আবহাওয়ার যে কি হলো, মনে হয় যেন আগুনের ফুলকি ঝরছে সবখান থেকে। এমন অবস্থায় রান্নাঘরটা মনে হয় আস্ত এক দোজকখানা। কিন্তু এই চিন্তা করে তো কোনো লাভ নেই। বাড়ির মানুষের পেটের চিন্তা করতে হলে তো এই কষ্ট সহ্য করতেই হবে। আফিয়া বেগমের অবশ্য এটা কষ্ট না। স্বামী সন্তানদের জন্য রান্না করতে ওনার বেশ ভালোই লাগে। বড় বউ ঝুমা কত মানা করে তাকে রান্নাঘরে আসতে, বলে ওই নাকি রান্নাটা দেখে নিতে পারবে। কিন্তু আফিয়া নাছোড়বান্দা, তিনি আসবেনই। আর তাছাড়া ঝুমা অন্তঃসত্ত্বা, 6 মাস চলছে। ওরই তো বরঞ্চ রেস্টের দরকার এখন। সেখানে ওকে দিয়ে রান্নার কষ্ট করাবেন এমন শাশুড়ি আফিয়া নন। তাই বাসায় রান্নার কাজে সাহায্য করার জন্য রাখা আলেয়া বুয়াকে নিয়ে আফিয়া প্রতিদিনের রান্না শেষ করে মোটামুটি এই সময়ই বের হন। এখন তিনি উপরে নিজের ঘরে যেয়ে তাড়াতাড়ি গোসল করবেন, তারপর নামাজ পড়ে একটু কোরআন পড়বেন। ততক্ষণে বাবুল সাহেব, আফিয়া বেগমের স্বামীও চলে আসবেন অফিস থেকে। নিজস্ব ব্যবসা বলেই দুপুরের বাসায় এসে খেয়ে একটু বিশ্রাম করতে পারেন। মাঝে মাঝে বড় ছেলে মাহিবও আসে লাঞ্চে, কিন্তু বাবাকেই বেশিরভাগ সময় আসতে দিয়ে নিজে থেকে যায় অফিসে। অথরিটির সবাই বাসায় চলে গেলে কেমন দেখায় না? তবে আজ মনে হয় মাহিবও আসবে, কারণ ঝুমা বলল সকালে ও নাকি লাঞ্চ নিয়ে যায়নি। তাই আফিয়া বেগম ধরে নিয়েছে ও আজ বাড়িতেই খাবে। এইসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উঠছিলেন আফিয়া, যখন মাঝ রাস্তায় কলিং বেলের আওয়াজে তার পা থেমে গেল। বড় হলরুমটার এক কোনায় সজ্জিত গ্র্যান্ডফাদার ক্লকের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে আসলো তার। এই ভর দুপুরে কে আসলো? মাহিব আর ওর বাবা আসবে 2টার দিকে। মেহরাব আর মাহিরা তো ভার্সিটি গেলই 10টায়। এত তাড়াতাড়ি তো ফেরার প্রশ্নই আসে না। মালিহা তো গেছে স্টাডি ট্যুরে সোনারগাঁয়ে, ফিরতে রাত। তাহলে এখন কে আসবে? আফিয়া ততক্ষণে নামতে শুরু করেছেন। ঝুমাও দোতলার রেলিংয়ে এসে কৌতূহলী চেহারায় প্রশ্ন করল, মা, এই সময় কে আসলো? আফিয়া ওপরে এক পলক তাকিয়ে বললেন, তাই তো আমিও ভাবছি। এর মাঝে আবার বেল বেজে উঠল। আফিয়া আবার একটু তাড়া দিলেন, এই রাবেয়া, দেখ তো কে। বাড়ির 17 বছরের কাজের মেয়েটা দৌড়ালো এক প্রকার। ততক্ষণে আফিয়াও সিঁড়ি থেকে নেমে পড়েছেন। দরজা খোলার শব্দ পেলেন এবং তার সাথে সাথেই কানে আসলো রাবিয়ার চিকন কণ্ঠের চিৎকার, মেজো ভাইয়া। হঠাৎ দুপা থেমে গেল আফিয়া বেগমের। বুকটা ধক করে উঠল। রাবেয়ার মেজো ভাইয়া বলে চিৎকারটা কানের ভেতরে যে বজ্রপাত করেছে। এই মেয়ে মেজো ভাইয়া কাকে বললো? তবে কিন্তু কিভাবে এখন? আফিয়া বেগমের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। তিনি জোরে পা চালালেন দরজার দিকে, কিন্তু এগোতে পারলেন না বেশি। আবার হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়লেন। সামনে যাকে দেখলেন তাকে তিনি কোশমিনকালেও এখন এখানে আশা করেননি। চোখ দুটো কোটর থেকে এক প্রকার বের হয়ে হতভম্বের মতো চেয়ে অস্ফুট স্বরে উচ্চারণ করলেন, মেহরান। অপর পাশে দাঁড়ানো 5 ফুট 11 ইঞ্চি লম্বা সুঠাম দিয়ে যুবকটি সরল এক হাসি দিল। আম্মু। একদম থমকে গেলেন আফিয়া। চোখ দিয়ে আপন গতিতেই বাড়ি ঝরতে শুরু করে দিয়েছে। তা দেখে মেহরান কাঁধের ব্যাগটা মাটিতে এক প্রকার ফেলে মায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। তারপর সামনে এসে 2 হাতের বুড়ো আঙুল দিয়ে মায়ের চোখের অশ্রুধারা মুছে দিয়ে বলল, আমি তো ভাবলাম আমার এই সারপ্রাইজ তোমাকে সেই রকম খুশি দেবে, কিন্তু তুমি দেখে রীতিমতো শকড। আমি কি এসে ভুল করলাম নাকি আম্মু? এইবার আফিয়ার টনক নড়ল। জাপটে ধরলেন নিজের কলিজার ধনকে, আর জোরে কান্না করে দিলেন। ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন তিনি। তুই আসছিস? আমার বিশ্বাস হচ্ছে না আপু, তুই সত্যি আমার সামনে? আমি স্বপ্ন দেখছি না তো? ছেলেকে অজস্রবার চেহারায় মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বারবার প্রশ্ন করছেন আফিয়া। মেহরান মায়ের ভালোবাসায় সিক্ত হয়ে কিছুই বলছে না। ততক্ষণে পেছন থেকে বাসায় ঢুকলো মাহিব। মা ছেলের মিলন দেখে হেসে ফেলল, না আম্মু, মোটেও স্বপ্ন দেখছো না তুমি। তোমার মেজো ছেলে রোদ্দুর অস্ট্রেলিয়া থেকে প্রকট হয়েছে তোমার সামনে। আফিয়া মেহরানের পেছনে দাঁড়ানো তার বড় ছেলের দিকে প্রশ্ন চক্ষু ছুড়লেন, তুই জানতি যে মেহরান আসবে? মাহিব মুচকি হেসে মায়ের কাছে এলো। জি মাতাজি, আমি জানতাম।
মেহেরান আমাকে গত সপ্তাহেই জানিয়েছে যে ও আজ আসছে, কিন্তু তোমাদের বলতে মানা করেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। মাহিব এটা বলতেই হাসতে শুরু করলো, আর তার সাথে তাল মেলালো মেহরান। আফিয়ার মুখেও সেই হাসি ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে গেল। দুই ছেলের কাঁধে আলতো হাতে মারলেন তিনি। বড় হয়েছিস, তাও তোদের দুষ্টামি গেল না? হ্যাঁ রে মাহিব, কয়দিন পর নিজে বাচ্চার বাবা হচ্ছিস, সেই খেয়াল আছে? এখানে বাবা হওয়ার সাথে এই মজার কি সম্পর্ক মা? আমি কেন বাবা হব? দাদা নানা হয়ে গেলেও মজা করব। কি বলিস মেহরান? একদম। আফিয়া বড় ছেলের কথায় হাসতে হাসতে শেষ হচ্ছেন। আসলে মেজো ছেলেকে সামনে পেয়ে হাসির ছোঁয়া মলিন হওয়ার নামই নিচ্ছে না অধৈর্যকাল থেকে। ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে ঝুমা। মেহরানকে ওপর থেকেই দেখেছিল সে, তাই রুমে যেয়ে জামা ঠিক করে ওড়না ভালো করে পেঁচিয়ে আস্তে ধীরে নেমে এসেছে ও। ঠোঁটে বিস্তর হাসি নিয়ে শাশুড়ির পাশে এসে দাঁড়ালো। ওকে দেখে মেহরান এগিয়ে আসলো। কি খবর ঝুমা? শরীর কেমন এখন তোমার? ভালো মানে ভাইয়া। এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল মাহিব। ঝুমা জিব্বা কাটার সাথে সাথেই হো হো করে হেসে দিল। আসলে ঝুমা মেহরানের ভার্সিটির ছাত্রী এবং এই সম্পর্কটাকেই সে দেবরের থেকে বেশি প্রাধান্য দেয়। তাই মেহরানকে ভাইয়া ডাকার আগে মুখে স্যার চলে আসে। এই নিয়ে ওকে অনেক বোঝালেও ও ভুলটা করেই। মাহিবের মতন পেট ফেটে না হাসলেও ঝুমার কাণ্ডে মেহরানও মুচকি হেসে দিল। ঝুমার মাথায় হাত ঝাঁকিয়ে বলল, নিজের বেশি বেশি খেয়াল রাখো, ওকে? আর রেস্টে থাকবা। ঝুমা মুচকি হাসে। সম্পর্কে মেহরানের বড় ভাবি হলেও মেহরান ওকে একদম ছোট বোনের মতো আদর করে। মালিহা মাহিরার থেকেও কোনো অংশে কম হয় না সেই আদর। পাশে মায়ের দিকে তাকিয়ে মেহরান বলল, বাসায় এত চুপচাপ কেন মা? আমাদের বাড়ির সদস্যরা কোথায় সবাই? বাড়িতে কেউ নেই নাকি? এখন কি কেউ বাড়িতে থাকে? তোর বাবা তো অফিসে, মালিহা গিয়েছে স্টাডি ট্যুরে, ফিরতে রাত হবে। মেহরাব মাহিরা ভার্সিটি। তুই জানিয়ে আসলে আজ কেউই যেত না কোথাও। ও। মাহিব মাঝখান থেকে বলল, বাবাকে ফোন দিয়েছিলাম, বললেন বাসায় আসছেন। তোর কথা আর আগ বাড়িয়ে বললাম না, দেখা যাবে তাড়াহুড়ো করে গিয়ে আসতে আবার কি হয়। মেহরান ভ্রুজোড়া কুচকায়। কেন? আব্বুর বুকের ব্যথা কি আবার বেড়েছে নাকি? ঠিক মতন ওষুধ খাচ্ছেন তো? ছেলের দুশ্চিন্তায় আফিয়া হেসে দিলেন। আরে সবাই ঠিক আছে, তোর আব্বুর কেমন হুড়োহুড়ির মানুষ সে তো তুই জানিস না। তাও মাহিব এটা বললো। এসব বাদ দে, তুই আগে ফ্রেশ হয়ে নে, আমি রান্না চড়াচ্ছি। এখনও রান্না বসাওনি আম্মু? তোমার তো এই সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যাওয়ার কথা। আফিয়া হাসলেন। ছেলেটা দূরে থাকলেও পরিবারের সবার খবর রাখে। রান্না তো শেষই আব্বু, কিন্তু তোর জন্য একটু স্পেশাল কিছু বানাই। তুই গোসল সেরে ফ্রেশ হয়ে নে, আমার হয়ে যাবে ততক্ষণে। বলেই আফিয়া ঘুরতে গেলেই মেহরান মায়ের বাহু ধরে নেয়। আম্মু, এখন আর নতুন করে কিচ্ছু করতে হবে না, যা আছে তাই দাও। রাতে বালিহারা সবাই ফিরুক, তখন নাহলে কিছু বানিও, একসাথে সবাই মজা করে খাবো। এখন আমি ফ্রেশ হয়ে এসে একটু খেয়ে দিয়ে ঘুমাবো, মাথা ব্যথা করছে। আমার বাসার চাবিটা দাও তো। আফিয়া ছেলের কষ্ট শুনেই ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আব্বু, তোর বাসাটা তো পরিষ্কার করা নেই, তুই থাকিস না বলে বন্ধ করে রাখা থাকে সব সময়। এখন আপাতত মেহরাবের রুমে ফ্রেশ হয়ে ঘুম দে, কালকে ওখানে চলে যাস। মেহরান না সূচক মাথা নাড়ালো, গম্ভীর সুরে বলল, আম্মু, তুমি তো জানোই আমি ঘুমের সময় আওয়াজ একদম নিতে পারি না, তাহলে মাথা ব্যথা আরও বাড়বে। আমি গোসল করে খেয়ে আমার বাসে যাব, ওটা তুমি ঠিক কোনো ব্যবস্থা করো, ওকে? আফিয়া আর ঝুমা দেরি করলো না। আফিয়া চাবি দিয়ে আলে আবু আর রাবেয়াকে দ্রুত পাঠালেন ওপরে মেহরানের অ্যাপার্টমেন্টটা পরিষ্কার করতে। এই বাড়িটা বাবুল সাহেবদের পৈতৃক জমিতে নির্মাণ করা। বাবুল সাহেবরা 2 বোন 1 ভাই। 7 তলা বিশিষ্ট এই বিল্ডিংয়ের 2 ইউনিট করে 12টা ফ্ল্যাটের মাঝে বাবুল সাহেব পেয়েছেন 6টা, আর তার 2 বোন পেয়েছেন 3টা করে। 6টার মাঝে 2টা ইউনিট নিয়ে ডুপ্লেক্স বানিয়ে বাবুল সাহেব ও তার পরিবার থাকে। বাকি 4টা ফ্ল্যাটের মধ্যে 2টো ভাড়া দেওয়া এবং 6ষ্ঠ তলায় 2 ইউনিটকে একত্র করে 3 ভাগের 1 ভাগে বানানো হয়েছে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেটাই থাকে মেহরান একা। আর 2 ভাগ জুড়ে বানানো হয়েছে ছাদ, যেটার একাংশ খোলা এবং সেখানে একটা সুইমিং পুল নির্মিত। বড় ছাদটা 7ম তলায়।
মেহরান গোসলে যেতেই আফিয়া ঢুকলেন রান্নাঘরে। ছেলেটা নতুন কিছু খাবে না বলল ঠিকই, কিন্তু মায়ের মন কি আর মানে সেটা? অন্তত ছেলের পছন্দের তার হাতের লাচ্ছা সেমাইটা তো এইটুকু সময় বানানো যেতেই পারে। সেই 2-2.5 বছর আগে খেয়েছে। আহারে, ঝুমাও শাশুড়ির সাথে রান্নাঘরে যাচ্ছিল যখন মাহিব আলতো হাতে স্ত্রীকে নিজের কাছে টেনে নিল। কানে ফিসফিস করে বলল, সরি বউ পাখি, আর সকালে ভাই আসার এক্সাইটমেন্টে তোমাকে ওষুধ খাইয়ে যেতে পারিনি। তুমি খেয়েছিলে ঠিক মতন? ঝুমা আস্তে করে খিলখিলিয়ে হাসে। স্বামীটা তার বড্ড খেয়াল রাখে। আমি খেয়েছি ওষুধ, তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। দেখেছি তো কত ভালো আছে তুমি। সবার এদিকে নজর থাকলেও তোমার সিঁড়ি দিয়ে নেমে আসা আমি দেখেছি। এত দ্রুত নামছিলে কেন? হ্যাঁ, পড়ে টড়ে গেলে কি হতো? ঝুমা হাঁ হয়ে গেল। এই না মানুষটা ওকে আদর করছিল, বউ পাখি বলে ডাকলো, আবার মুহূর্তে রং পাল্টে বকাও দেওয়া শুরু করলো। গিরগিটির তো রং বদলাতে সময় নেয় এর থেকে বেশি। আর কি বলল সে? ঝুমা দ্রুত নেমেছে সিঁড়ি দিয়ে। কই, কখন? আমি কখন দ্রুত নামলাম? আস্তে আস্তে নেমেছি বলেই তো এত দেরি হলো নিচে আসতে। স্যারকে ভাইয়াকে তো আমি আগেই দেখেছি ওপর থেকে। অন্য সময় হলে আরো আগেই সামনে চলে আসতাম। তুমি খালি সুযোগ পেলেই আমাকে বকো, ধুর, ভাল লাগে না। বউ যে রাগ করেছে বুঝলো মাহিব। তাড়াতাড়ি চুপ করে ওর গালে একটা চুমু এঁকে দিল। পেটে কোমলভাবে হাত দিয়ে বলল, আমার রানী আর আমার রাজকন্যার খেয়াল তোমাকে রাখতেই হবে, তাই না? সেজন্য খেয়াল রাখতে একটু বকলে সেটা ধরতে নেই। এখন চলো, রেস্ট নেবে। ঝুমার তো রাগ চুমু খেয়েই শেষ। ও হেসে বলল, না, তুমি যাও ফ্রেশ হতে, আমি বরং একটু মায়ের কাছে যাই। আলিয়া রাবেয়াও তো কাছে নেই, আর ওপরে গেলে আবার খাবারের সময় নামতে হবে, তাই আর না যায়। মাহিব বুঝলো ব্যাপারটা। ঠিক আছে, তবে চুলার কাছে বেশি যেও না। রান্নাঘরে বসানো ফ্যানটার পাশেই থেকো, ঘেমো না যেন। ঝুমা চমৎকার একটা হাসি দিয়ে বলল, তোমার মনে হয় মা আমাকে কিছু করতে দেবেন? আমাকে ওই ফ্যানের পাশেই বসিয়ে রাখবেন উনি, দেখে নিও। মাহিব ও স্ত্রীর কথায় সন্তুষ্ট হয়ে চলে গেল ওপরে ফ্রেশ হতে। আর ঝুমা আস্তে ধীরে অগ্রসর হলো রান্নাঘরের পথে। মেহরাবের রুমে ঢুকে প্রথমে ফ্রেশ হতে গেল মিহিরান। জার্নিটা আসলেই ধকলের ছিল। দুবাই ট্রানজিটের সময়টা এত বাজে ছিল যে বসে দম ফেলারও সময় পায়নি। এখন একটা লম্বা গোসল দিতে পারলে শান্তি লাগবে। গোসল সেরে এসে নিজের ফোন বের করলো মেহরান। বাংলাদেশের সিমটা এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় মোবাইলে ভরে নিয়েছিল। প্রথমে মালিহাকে কল দিল। মালিহা মাত্র বন্ধুদের সাথে পানামগুড়ি জাদুঘরের সামনে ঘাসে বসে লাঞ্চ শুরু করবে, তখনই ওর ফোনটা বেজে উঠল। খাবারের বক্সটা পাশে রেখে ফোন বের করেই ভ্রুজোড়া কুঁচকে গেল ওর। মেজো ভাইয়া, বাংলাদেশের নাম্বার দিয়ে কে কল করলো? চরম কৌতূহল নিয়ে ফোনটা কানে ধরতেই অপর পাশের কণ্ঠটা ওকে রীতিমতো চমকে দিল। শিওর হওয়ার জন্য কান থেকে ফোনটা সরিয়ে আবারও একবার নাম্বার দেখলো। ভাইয়া, এটা তুই? মেহরান গাম্ভীর্য নিয়ে বলল, তো আর কি হবে স্টুপিড? এইবার মালিহা জোরে হেসে উঠল। তা অস্ট্রেলিয়াতেও বুঝি গ্রামীণ ফোন নিজের নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে? একদম বাংলা সিমে কথা বলছিস দেখি। তোর মতন স্টুপিড না এই কথা বলার যোগ্যতা রাখি। গাধি কোথাকার। অস্ট্রেলিয়া বাংলা সিম কীভাবে চলবে? মালিহার পিঠ টান টান হয়ে পড়ল। তাহলে? আমি দেশে এসেছি, এখন বাসাতে। ভাইয়ের এত বড় বড় অপমানে অন্য সময় হলে এতক্ষণে মালিহা চণ্ডীমাতার রূপ নিত, কিন্তু মেহরানের শেষ 2 বাক্যে বাকি সব ভুলে গেল। তুই দেশে আসছিস? কখন? কিভাবে? বোনের বোকা বোকা প্রশ্নে এবার নিঃশব্দে হাসল মেহরান। সাধে কি আর তোকে গাধি ডাকি? দেশে আবার কীভাবে আসে মানুষ? পায়ে হেঁটে। মালিহা পাত্তা দিল না এসব কথায়। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, সব ছাড় ভাইয়া, আসলেই বল, তুই সত্যি ফিরেছিস? আমরা তো কিছুই জানি না। আরে বাবা, আসলেই ফিরেছি। কাউকে জানাইনি ভাইয়া বাদে। সবাইকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর আসার পর থেকে এক একজনের এমন এমন কথা শুনছি না, যেটা শুনে আমি বুঝতে পারছি যে আমার সারপ্রাইজটা সার্থক হয়েছে। মালিহা খুশিতে কি করবে বুঝে উঠতে পারল না। ভাইয়া, তুই আসলেই দেশে? ইস, আজকেই আমার এই ফালতু ট্যুরটা হওয়ার লাগলো। আমি কেন আজ আসলাম? ধুর, দাঁড়া,
দেখি আমি আগেই চলে আসতে পারি নাকি। তোকে দেখার আর তস হয়েছে না ভাইয়া। মেহেরানের হাসি বিস্তৃত হলো। বোনকে শান্ত স্বরে বলল, আমি কোথাও বাড়ি যাচ্ছি না, বাসাতেই আছি, তাই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। গ্রুপের সাথে সাবধানে ফিরে আয়, ওকে? রাতে জমি আড্ডা দেবো। খিলখিলিয়ে হাসলো মালিহা। ওকে। হেসে মেহরান ফোন কেটে এবার ফোন লাগালো মেহেরাবকে। মালিহা ফোন রাখতেই পাশে তাকালো, দেখলো ওর বেস্ট ফ্রেন্ড তুরিন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। কিছুক্ষণ আগেই পাশে এসে বসেছে ও, তাই মালিহার সব কথা শুনতে পারেনি। এই ট্যুর হঠাৎ ফালতু হয়ে গেল তাই না? এতদিন এই ট্রিপের জন্য তোর থেকে বেশি লাফাতে কাউকে দেখিনি মালিহা, আর আজ এখানে আসার আফসোস জাগাচ্ছিস? মীর জাফর কোথাকার? মালিহা হেসে দিল তুরিনের কথায়, চোখ মুখ নাচিয়ে বান্ধবীর কাজ ঘেঁষে বসলো। এমন এক খবর দেব যে তোর কাছেও আজকের এই ট্রিপ পুরাই ফালতু লাগবে। তুরিনের প্রশ্নবোধক চোখের দিকে চেয়ে মালিহা বড় করে হাসলো। মেজো ভাইয়া ইজ ব্যাক ফ্রম অস্ট্রেলিয়া। ঝট করেই তুরিনের চেহারায় রক্তিম আভা ফুটে উঠল। কোটর থেকে বের হয়ে আসা চোখে এখনো অবিশ্বাস। মালিহার হাসি থামছেই না। কি বললাম না, খবরটা তোকেও নাড়িয়ে দিবে। কি এখন এই ট্রিপ ভালো লাগছে? তুরিন ভীষণ লজ্জা পেল, অন্য পাশে তাকিয়ে লাজুক হেসে ফেলল। মালিহা তা দেখে নিজের খোঁচানো আরো বাড়িয়ে দেয়। হায় রে আমার লাজুক লতা, মেজো ভাইয়াকে যে তুই সেই কবে থেকে পছন্দ করিস তা শুধু লজ্জার আঁচলে ঢেকে রাখলে হবে, বলতে হবে না? তুরিন করুণ চোখে তাকায় বান্ধবীর দিকে। তুই পাগল হয়েছিস মালিহা? তোর গুরুগম্ভীর মাহিরান ভাইয়ার সামনে গেলেই তো আমার হাত পা তথা সর্বাঙ্গে কাঁপুনি ধরে। ওনার ভরাট গলার আওয়াজেই আমার মুখে তালা বন্ধ হয়ে যায়, আর সেই আমি নাকি মুখ ফুটে তাকে বলবো ভালোবাসার কথা, তার আগেই হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হবে আমাকে। বান্ধবীর অসহায় কণ্ঠ মোটেও মালিহার মনে সহানুভূতি জাগালো না, বরঞ্চ মালিহা হাসতে হাসতে প্রায় ঘাসে লুটোপুটি খাবার জোগাড় হলো। দমকে দমকে হাসির বান ছুটছে ওর ঠোঁট দিয়ে। এই অবস্থাতে থেকে থেকেই বলল, এই আইসিইউ আর জেনারেল ওয়ার্ডে ভর্তি হওয়া নিয়ে তুই বসে থাক, এর মাঝে কেউ এসে আমার ভাইকে নিয়ে পগার পার হোক, তখন বুঝবি মজা। তুরিন হুড়মুড়িয়ে মালিহার হাত ধরল। এই ধ্যাত, কী সব আজে বাজে কথা বলিস? এরকম কিছুই যাতে না হয় বোন, তুই কিছু কর না। মালিহা বান্ধবীর আকুতিতে হাসি থামিয়ে নড়ে চড়ে বসল। আমারই কিছু করতে হবে বুঝতে পারছি। ঠিক আছে, এবার দেখি কি করা যায়। তবে যদি ভাইয়ার নিজের কোনো পছন্দ থাকে তাহলে? তুরিন আটকে ওঠে। না না, তা কেন হবে? মালিহা এক ভ্রু উঠালো। আরে কেন হবে মানে? থাকতেই তো পারে, তাই না? প্লিজ মালিহা, আর আমাকে ভয় দেখাস না, শুভ শুভ বল। মালিয়া হেসে বান্ধবীর হাতের উপরে হাত রাখলো। আচ্ছা দেখি কি করি, তুই মন খারাপ করিস না আগে। এখন চল, লাঞ্চ টাইম প্রায় শেষই হয়ে গেল। তুরিনও হেসে মালিহার সাথে খাওয়াতে মন দিল। দুপুরের কড়া রোদে ক্যান্টিন পার করে একাডেমিক বিল্ডিংয়ে আসতে শৈলীর জানটা বের হয়ে যাচ্ছিল। এত গরম কেন রে বাবা? বৃষ্টির দেখা নেই আজ কতদিন। গতকাল রাতে যদিও খুব জোরে জোরে বিদ্যুৎ চমকেছিল, কিন্তু ওই যে কথায় আছে না, গর্জে তবু বর্ষে না, ঠিক তাই। সকালে উঠে আবার কড়া রোদ। উফ! কথাগুলো ভাবতে ভাবতেই হাঁটছিল শৈলী। পেছন থেকে মাহিরার ডাক শুনলো একটু পরে। এই শৈলর বাচ্চা, কখন থেকে ডাকছি, দাঁড়া না। শৈলী পেছনে তাকিয়ে মাহিরাকে দেখে দাঁড়ায়। ততক্ষণে মাহিরা ওর একদম পাশে এসে দাঁড়িয়ে সমান তালে হাঁপাচ্ছে। শৈলী ভ্রজোরা কুচকে বলল, আমার বাচ্চা হলো কবে রে? আর এত তাড়া কিসের তোর? এভাবে দৌড়াচ্ছিস কেন? মাহিরার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ উত্তেজিত। শৈলীর কাঁধে হাত পিছিয়ে চকচকে চেহারায় বলল, সেই রকম খবর আছে রে দোস্ত, মেজো ভাইয়া দেশে এসেছে। আমার তো খুশিতে তাক দিনাদিন নাচতে ইচ্ছা করছে রে। শৈলীর ভ্রজোরা তখনও কুচকানো। মেজো ভাইয়া মানে? মেহরান ভাইয়া? কেন, তোকে তো ভাইয়ার কথা বলেইছি। শৈলী মনে পড়ার ভানে বলল, ও হ্যাঁ হ্যাঁ বলেছিলি তো। তোর এই ভাইয়া না অস্ট্রেলিয়াতে থাকেন? মাহিরা শৈলীকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, থাকে না, পিএইচডি করতে গিয়েছিল, এখন ফিরে এসেছে। জানিস, লকডাউনের কারণে ভাইয়া প্রায় 2 বছরের মতন দেশে আসতে পারেনি।
আমরা কেউ জানতামও না আজ আসবে, সারপ্রাইজ দিয়েছে। আমার যে কি মজা লাগছে শৈল, ভাইয়াকে কখন দেখবো? মাহিরার প্রশ্ন শুনে শৈলী হেসেই ফেলল। তোর ভাইয়াকে কখন দেখবি এটা আমাকে প্রশ্ন করছিস কেন? চাইলে এক্ষুনি যে দেখতে পারিস। আমার একটা কুইজ আছে এখন। উফ, এই কুইজ সালার আজই হতে হলো। দেখ, তোর তো ক্লাস শেষ, তাই না? মাহিরার করুণ মুখ দেখে শৈলী মুচকি হাসলো। হ্যাঁ, আমার ক্লাস শেষ, এখন বাসায় যাব। মাহিরার মন এতে আরো খারাপ হয়ে যায়। যা তাহলে বাসায়। দেখ কি দুর্ভাগ্য আমার, আমরা দুজনেই একই বিল্ডিংয়ে থাকি, তাও তুই আগে চলে যাচ্ছিস আর আমি যাব আরো 1 ঘন্টা পর। ভালো লাগে এইসব বল? এই মেহরাবের বাচ্চাটা গেল কই? ওই তো কুইজের পড়াও পড়ে নেই। যাই, ওকে খুঁজে আনি। বাইরে দোস্ত। শৈলী তার চকচকে দাঁতে হেসে মাহিরাকে বিদায় জানিয়ে বের হয়ে গেল ভার্সিটি থেকে। 1.5 বছর হলো শৈলীর পরিবার মাহিরার বড় ফুপু বাবলির বাসার 5ম তলায় ভাড়া থাকে। ওদের পাশের ইউনিটটাই মাহিরাদের ডুপ্লেক্সের ওপরের তলাটা। নিজেদের বাসা ধানমন্ডি থাকলেও বসুন্ধরায় এসে থাকার মূল কারণ শৈলী আর ওর ছোট বোন নিপুণ। দুইজনেরই ভার্সিটি আর কলেজ এই এরিয়াতেই। শৈলী অনার্স 2য় বর্ষে পড়ছে। কাকতালীয়ভাবে মাহিরা আর মেহরাব এই 2 যমজ ভাই বোনও ওর সমবয়সী এবং একই ভার্সিটিতে পড়ে। আলাদা ডিপার্টমেন্ট হলেও একই বাসায় থাকার দরুন 3 জনের ভাব বেশ। দুপুরে বাসায় এসে বাবুল সাহেব এত বড় চমক পাবেন আগে বোঝেননি। সিঁড়ি দিয়ে তার বিদেশি পড়ুয়া ছেলেকে নামতে দেখে প্রথমে মনে করলেন হ্যালুসিনেট করছেন, কিন্তু চেহারাটা যখন চোখের সামনে থেকে না সরার বদলে আরও প্রকট হয়ে সামনে দাঁড়ালো, তখন তারও অক্ষিকোটরের বের হওয়ার জোগাড়। বাবুল সাহেব কিছু বলার আগে মেহরান হেসে বাবাকে জড়িয়ে ধরল। আপু, আমি সত্যিই তোমার সামনে, তুমি হ্যালুসিনেট করছো না। ছেলের কথায় ওকে জোরে জড়িয়ে ধরলেন বাবুল সাহেব। ওয়েলকাম ব্যাক মাই বয়। তুমি আসছো আমি জানিই না, কেউ আমাকে জানায়নি কেন? তুমি কেন? আমরা কেউই জানতাম না মাহির বাদে। 2 ভাই মিলে আমাদের সারপ্রাইজের প্ল্যান করেছিল। স্ত্রীর কথা শুনে হেসে দিলেন বাবুল সাহেব। তার খুশিতে ভেতরটা ভরে যাচ্ছে। ছেলেটাকে দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে দেখেননি। করোনার জন্য দেশে ফিরতে পারেনি মেহরান। ভিডিও কলে যদিও কথা হতো, তবে তাতে কি আর মনের সেই খায়েশ মেটে? ছেলেকে কাঁধে জড়িয়ে ডাইনিং টেবিলে গেলেন বাবুল সাহেব। নিচের বেসিনে হাত মুখ ধুয়ে খেতে বসলেন। ইতিমধ্যে মাহিবও চলে আসলো। ঝুমাকে আফিয়া জোর করে বসিয়ে দিলেন মাহিবের পাশে। খাবার বাড়তে বাড়তেই বাবুল সাহেব মেহরানকে জিজ্ঞেস করলেন, তো বাবা, পিএইচডি কেমন চলছে তোমার? শেষ হওয়ার পথে না? এবার থিওরির কাজ শেষ করে এসেছি। আসলে স্টুডেন্ট ভিসা আমার প্রায় শেষ, কাজও সব কমপ্লিট। ডিফেন্সটা অনলাইনে দেশ থেকেই করবো ভাবছি। আর এদিকে ভার্সিটিতে চাকরি থেকে যে স্টাডি লিভ নিয়েছিলাম সেটাও শেষ। আগামী সপ্তাহে আমার জয়েনিং। ছেলের উত্তর শুনে আফিয়া বাবুল উভয়ই প্রসন্ন হলেন। ছেলেটাকে আর দূরে যেতে হবে না ভেবেই ভালো লাগছে তাদের। আরও টুকটাক কথার মাঝে খাওয়া শেষ হলো। মায়ের হাতের বানানো লাচ্ছা দেখে মেহরান অধর জুড়ে হাসি ছুঁয়ে গেল। পেট ভরে গেলেও মায়ের কষ্টের কথা চিন্তা করে বাটি ভরেই লাচ্ছা নিল। আফিয়ার চোখ এড়ালো না। ছেলে 1 চামচ মুখে পুড়তে উৎসুক নয়নে শুধালেন, কেমন হয়েছে আব্বা? মিষ্টি ঠিক হয়েছে? খেতে ভালো লাগছে? হালকা ঠোঁট নেড়ে হাসল মেহরান। তার স্বল্পভাষী স্বভাব বজায় রেখে মায়ের দিকে তাকালো। আম্মু, লাচ্ছাটা বেশ মজার হয়েছে। ওখানে তো এটা ভীষণ মিস করতাম। আফিয়া বেগমের চোখে কান্না আসার জোগাড়। আহারে, ছেলেটা একা একা কতই না কষ্ট করত ওখানে। তার 5 ছেলে মেয়ের মাঝে এই মেহরানটাই খুব চাপা স্বভাবের। নিজেকে কখনোই উজাড় করে উপস্থাপন করে না। সবসময় এক আলাদা গাম্ভীর্য বহন করে তার মুখমণ্ডলে। বাবা মা, নিজের ভাই বোন আর কিছু খুব কাছের বন্ধু ছাড়া কারো সাথেই তেমন মন খুলে মেশে নাও। মাঝে মাঝে আফিয়া বেশ চিন্তায় পড়ে যান তার এই মেজ পুত্রকে নিয়ে। এর সঙ্গে যেই মেয়ের বিয়ে হবে তার ভবিষ্যৎ কি? খাওয়া শেষে মেহরান উঠে দাঁড়ালো। আপু, ভীষণ টায়ার্ড লাগছে আমার। মালিয়া, মাহিরা আর মেরা বাঁচতে আসতে আমি একটু রেস্ট নিয়ে আসি। ওরা আসলে আমাকে একটা কল দিও, ওকে? বাবুল সাহেব বুঝলেন ছেলের ধকল, তাই আর থামালেন না। ওর বাসা ততক্ষণে পরিষ্কার করা শেষ, তাই মেহরান আর দেরি করল না। লাগেজ আগেই নিয়ে যাওয়া হয়েছে, তাই খালি হাতেই ওপরে চলে গেল। নিজের বাসায় ঢুকে স্মিত এক হাসি ছড়ালো ওর অধরে।
2 বছর আগে যেভাবে রেখে গিয়েছিল সেরকম আছে, শুধু বিছনার চাদরটা নতুন। চোখে ঘুমে ভেঙে যাচ্ছে বলে আর সময় নিল না মেহেরান, সোজা খাটে গিয়ে শুয়ে পড়ল, পাড়ি দিল ঘুমের দেশে। শৈলী বাসায় এসে খেয়ে দিয়ে একটা গল্পের বই নিয়ে খাটে হেলান দিয়ে বসেছে। ওর হাঁটু সমান লম্বা চুলগুলো বিছিয়ে দিয়েছে খাটে শুকানোর জন্য। কিছুক্ষণ পরে হঠাৎ গত রাতের মতন আবার বিদ্যুৎ চমকানোতে শৈলী ঘাবড়ে গেল। পর্দা ভেদ করে জানালার দিকে মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকায়। আকাশে দুপুরের মতো এখন তেজ নেই, কালো গুমোট হয়ে আছে। আবার বিদ্যুৎ চমকালো, তবে এবারও শৈলীর মনে হলো আকাশ আজ ভাঙবে না। এই বছর বৃষ্টির দেখা সেরকম পাওয়াই যায়নি, অথচ বৃষ্টি শৈলীকে ভীষণ রকমের আনন্দ দেয়। তাই তো আজ ওর মন খারাপ হচ্ছে। এই বিদ্যুৎ চমকে চমকে বৃষ্টি না এসে যে ধোকাটা দিচ্ছে, এটা কি ঠিক? কোনো মতে গল্পে আবার মন বসানোর চেষ্টা করলো শৈলী, তবে বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারল না। হঠাৎ ঝুম মেরে বৃষ্টি নামায় মনটা খুশিতে লাফিয়ে উঠল। তড়াক করে খাট থেকে নেমে দৌড় লাগালো রুমের বাইরে। পথে মধ্যে নিজের গিটারটা নিতে ভুলল না। ডাইনিং হলে মিসেস রেহানা জানালা লাগাচ্ছিলেন। অকস্মাৎ বৃষ্টি আসাতে আগের থেকে এদিকে জানালা বন্ধ না থাকায় অনেকটা ভিজে গেছে। এরই মধ্যে পেছনে মেয়ের দৌড়ের আওয়াজ শুনে ফিরে তাকালেন তিনি। এই শৈলী, কই দৌড়াচ্ছিস এমন ভাবে? একটু থামলো শৈলী। মা, ঝুম ধরে বৃষ্টি নেমেছে, আমি ছাদ থেকে দেখব। গেলাম মা। আরে গিটার নিয়ে কই? রেহানা কি বলতে চাইলেন তার শোনারও সময় নেই তার মেয়ের। ঘন চুলগুলো দুলতে দুলতে দরজা দিয়ে হা হয়ে গেল। মুচকি হাসলেন তিনি। এমন বৃষ্টি পাগল মেয়ে রেহানা তার জীবনে দেখেননি। বৃষ্টি আসলেই শৈলী বৃষ্টি বিলাসে মেতে উঠবে, গান গাবে, এই ওর আনন্দ। রিন রিন সুরে নুপুরের তাল তুলে শৈলী ছাদে উঠে এলো। 6 তলার ছাদেই বসলো সে। কিছুক্ষণ আগে গোসল করেছে বলে আজ বৃষ্টিতে ভিজবে না। এই লম্বা লম্বা চুলগুলো শোকাতে লাগে 100 বছর। তাই 7 তলার খোলা ছাদে গেল না, বরং 6 তলার ছাদের সানসেটের নিচে গিয়ে বসলো। শৈলী একদম পুলের কাছে যে বিচ চেয়ারটা রয়েছে তার উপরে যেয়ে বসলো। ঝমঝম করে বৃষ্টি পড়ছে পুলের পানিতে, গোলকাকার ধারণ করে আবার তা পানিতেই মিশে যাচ্ছে। বৃষ্টির এই শব্দকে এত বেশি বিমোহিত করছে যাও ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। তৃপ্তি নিয়ে বৃষ্টি উপভোগ করতে করতে শৈলী বিচ চেয়ারে হেলান দিয়ে বসলো কিছুক্ষণ। পেছনের দেওয়ালটা হলো ছাদের পাশের ইউনিটের। পুলটা লম্বাটে হওয়ায় ওপাশের ফ্ল্যাটেরও সীমানা ছুঁয়েছে। সীমানা ঘেঁষে একটা থাই গ্লাসে মোড়ানো দরজাও আছে। শৈলীর ওই বাসাটা দেখার খুব ইচ্ছে। ইস, না জানি কত সুন্দর লাগে দরজার ওপাশ থেকে পুলটা উপভোগ করতে। একেবারে মালদ্বীপের সেই ওয়াটার রিসর্টগুলোর মতন দেখতে হবে নিশ্চয়ই। চোখ ঘুরিয়ে আবার বৃষ্টি বিলাসে মনোযোগ দেয় শৈলী। উঠে একপাশ হয়ে বসে হাতে নিজের গিটার নেয়। এই সময় একটা বৃষ্টির গান না গেলে যেন প্রকৃতিও রাগ করবে ওর ওপর। মুচকি হেসে গিটারে টুংটাং সুর তুলে গান ধরল শৈলী। অসময়ে বৃষ্টিতে আমি, অসময়ে বৃষ্টিতে তুমি, কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে। ধুয়ে যাক না এই মন অভিমানী। মেঘলা আকাশ, হালকা হাওয়া, যায় ভিজে আর নিজেকে ফিরে পাওয়া। হঠাৎ হিমশীতল আবহাওয়ায় মেহরানের ঘুমটা বেশ জমেছিল। তার সাথে যাত্রার ধকলও যোগ হয়েছিল, কিন্তু কোথাও থেকে গানের সুর কানে আসতেই সেটা পাতলা হয়ে গেল। চোখ বুজে ভ্রু কুচকে মেহরান বুঝতে চাইল আসলে হচ্ছে কি। আস্তে আস্তে গানটা স্পষ্ট হতে লাগলো ওর কর্ণকুহরে। ঝটপট চোখ খুলে ফেলল মেহরান, উঠে বসলো খাটে। উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ব্রাশ করতে করতে শুনল গিটারের ধ্বনি আর একটা মিষ্টি আওয়াজ। বাইরে জোরে হাওয়া বৃষ্টির আওয়াজকে ছাপিয়ে যাচ্ছে এই কণ্ঠ। তার মানে যে গানটা গাইছে সে খুব কাছেই আছে। ভীষণভাবে অবাক হয়ে মেহরান খাট ছেড়ে উঠে রওনা দিল খাটের পাশের কিছুটা দূরে অবস্থিত থাই গ্লাসের দিকে। পর্দা সরিয়ে বন্ধ দরজা দিয়ে প্রথমেই আশেপাশে তাকালো। কই, কেউ তো নেই, কিন্তু গান তো এখানেই শোনা যাচ্ছে। কৌতূহল আরও বাড়িয়ে থাই গ্লাসের দরজাটা খুলে শরীর বের করলো মেহরান। ডানে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। ঝুম বৃষ্টির মাঝে পুলের পাশে বসে এক রমণী সুর তুলছে গিটারে। মেহরানের প্রথমেই এক প্রশ্ন মস্তিষ্কে হানা দিল। এই মেয়েটাকে? নিজের চোখ ঝাপটায় মেহরান। সিক্ত পরিবেশ ও অপরিচিত কারোর উপস্থিতি মিলিয়ে কেমন যেন ঘোলাটে লাগছে ওর সবকিছু। বাস্তব গুলিয়ে ফেলছে মনে হচ্ছে। নিজেকে ধাতস্থ করে মনোযোগ দিল চোখের সামনের দৃশ্যে। একটু কাত হলো এক পাশে মেয়েটার মুখশ্রী দেখার আশায়।
তবে তা পারল না। ওর চেহারা আবৃত করে রাখা মাটিতে লুটিয়ে পড়া ঘন চুলের আশ্রয়ণে প্রথমে চোখ আটকে গেল মেহেরানের। হঠাৎ রোপাঞ্জলের গল্পটার কথা মনে পড়ে গেল। সেই মেয়েটারও তো বড় চুল ছিল, তাই না? আরও তো গানও গাইতো। মেহরানের মনে হলো জলজ্যান্ত রোপাঞ্জলকেই দেখছে সে। আর কি মধুর সুর, যেন পরিবেশের সাথে এই ধ্বনিটা মিশে গেছে। আজ এই কণ্ঠ না শুনলে এই বৃষ্টি ভরা অপরাহ্ন হয়তো বা জমতো না। বুকের ওপর দুহাত ভাঁজ করে দরজার কার্নিশে একপাশে বাহুতে মেলে হেলান দিয়ে দাঁড়ালো মেহেরান। নিঃশব্দে মেয়েটার গান শুনতে লাগলো। এভাবে বিনা অনুমতিতে কারো গান শোনা ঠিক না জেনেও কেন যেন আজ নিজেকে আটকালো না ও। আধভেজা প্রহর, আধভেজা শহর, আধভেজা তুমিও, আর আধভেজা আমার সফর। মেয়েটার গানের ইতি হচ্ছে শুনে মেহরান সোজা হয়ে দাঁড়ালো। মেয়েটার দিকে একবার নিজের তীক্ষ্ণ দৃষ্টিও দিল। আরেকটাবার চেহারাটা দেখার কৌতূহল জাগলো মনে। শৈলী গান গাওয়ার পুরোটার সময় মেহরানের ফ্ল্যাটের দিকে পিঠ দিয়েছিল বলে মেহরানকেও টেরই পায়নি। এমনকি বৃষ্টি আর ওর গিটারের ধ্বনিতে দরজা খোলার শব্দটাও চাপা পড়ে গিয়েছিল। গান শেষ হতে গিটারটা পাশে রেখে এবার সামনে তাকালো শৈলী। হেসে উঠল বৃষ্টির বেগ দেখে। হাত বাড়িয়ে অম্বর বাড়ি ছুতে গেল, অথচ খেয়ালই করল না ওকে অবলোকন করা একজোড়া চোখের গভীর দৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো হাতে পড়তেই কেমন যেন শিহরণ বয়ে গেল শৈলীর সর্বাঙ্গে। খিলখিলিয়ে হেসে উঠল, আবার কুনকুনিয়ে উঠল। তবে এবার ধ্বনিতে ছিল না কোনো শব্দ, শুধু ছিল কণ্ঠে হামিং। মেহরান হঠাৎ চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলল। বৃষ্টি ভেজা পরিবেশে এমন এক দীঘল ঘনকেশের অধিকারিণীর সুরেলা কণ্ঠ ওর মতন এক নিরস রুষ্ট মানবকেও বিভ্রান্ত করে তুলছে। নিজেকে সরানোর চেষ্টা করেও পারছে না ও কেন যেন। এক পর্যায়ে নিজের ওপর বেশ বিরক্তি অনুভূত হলো এবং সেই বিরক্তিতেই বেখেয়ালভাবে ঠোঁটদ্বয় জুড়ে চ শব্দটা বেরিয়ে আসে। বৃষ্টির বেগ কিছুটা কমেছে তখন। আবহাওয়ার উন্মাদ শব্দধ্বনি নিবেছে অনেকটাই। এমন সময় এমন এক শব্দ শৈলীর কানেও স্পষ্ট পৌঁছেছে। সাথে সাথেই ও ফিরে তাকায় শব্দের যাত্রাপথের দিকে। আর ফিরে যা দেখলো তাতে মুখের হাসিটুকু পুরাই মিলিয়ে গেল ওর। পাশের ইউনিটের থাই গ্লাসের দরজাটা ভেদ করে দাঁড়িয়ে আছে এক যুবক। শ্যাওলা পাতা রঙের টি শার্ট আর গাঢ় নীল চেকের ফুল ট্রাউজার পরা। ছেলেটা নিজের সুঠাম দেহ নিয়ে সোজা দাঁড়ানো। ট্রাউজারের পকেটে হাত ডুবিয়ে এক পলকে সে চেয়ে আছে শৈলীর দিকে। আর এই চাহনিটাই শৈলীর মুখের হাসিটা মুছে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত শান্ত, গভীর, রহস্যময় দৃষ্টি শৈলী আজ পর্যন্ত নিজের উপরে পড়তে দেখেনি। হঠাৎ আবহাওয়াটা শৈলীর কাছে আগের থেকেও কয়েক গুণ বেশি হিমশীতল মনে হতে লাগলো। গায়ে কাটা দিয়ে উঠল, কিন্তু কোনো এক অজানা মোহে এক পাও নড়ানোর মতন শক্তি পেল না। মোহটা যেন ছোঁয়াচে রোগের মতো মেহরানকেও আঁকড়ে ধরেছে, কারণ ও নিজেও সরে আসতে পারছিল না। নিষ্পলকে অক্ষিকুটো স্থির করে রেখেছিল সামনে দাঁড়ানো রমণীর পানে। এখন সম্পূর্ণ ওর দিকে ঘুরে দাঁড়ানোতে মেহরান মেয়েটার চেহারাটা স্পষ্ট অবলোকন করতে পারল। গৌরবর্ণ মুখশ্রীতে ছুঁয়ে যাওয়া বৃষ্টির ফোঁটাগুলো বেশ আকর্ষণ জোগালো। লাল বাটিকের ফুল স্কার্ট আর সাদার উপর সাদা কাজ করা কুর্তিতে ঢাকা পাতলাকরণের মেয়েটার ঠোঁটে লেপটে থাকা এতক্ষণের খিলখিলানো হাসিটা পুরোপুরি গায়েব। আর ঘন পল্লবে জড়ানো চোখদয়ে বিস্ময় ভরপুর। মেয়েটার ঘাবড়ানো মুখাবয়ব দেখে নিজেকে কিছুটা ধাতস্থ করল মেহরান। ওর মনে হলো পরিস্থিতিটা একটু স্বাভাবিক করা উচিত। হালকা নড়ে চড়ে উঠল। উদ্দেশ্য সামনে দাঁড়ানো মানুষটিকে কিছু বলা, পরিস্থিতি একটু স্বাভাবিক করে তোলা। কিন্তু সময় মনে হয় আজ ওর পাশে ছিল না। যেই না মেহরান কিছু বলতে যাবে, হুট করেই ওর রুমে রাখা ফোনটা জোরে বেজে উঠল। বৃষ্টির বেগ অনেকটা কমে আসায় আবহাওয়ার শব্দ প্রায় নিশ্চুপ হয়ে গেছে। এর মাঝে এই দুই মানবীর ঘোর কাটানোর জন্য ফোনের আওয়াজটাই যথেষ্টরও বেশি ছিল। কেঁপে উঠল দুজন। মেহরান শৈলীর থেকে এক পলক সরিয়ে ভেতরে নিজের ফোনের দিকে তাকায়। শৈলীর ও মেহরানের দিকে ফেরানো দৃষ্টি সুতো ঠিক তখনই কেটে যায়। আর এক মুহূর্ত ওখানে ঠাঁই নিল না ও। পেছন ঘুরে কোনো মতে গিটারটা নিয়ে দৌড়ে পালালো। মেহরান ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখল শৈলীকে চলে যেতে। ভ্রুজোড়া কুচকে সেই পানি কিছুক্ষণ তাকিয়ে নিজেই নিজেকে শুধালো, মেয়েটাকে এখানে আসলো কিভাবে? আমাদের এই বিল্ডিংয়ে থাকে নাকি? কই, আগে তো কখনো দেখিনি। তবে যাই হোক, গানের কণ্ঠটা কিন্তু বেশ মধুর।
মস্তিষ্কে এত প্রশ্নের এমন হুঠাৎ ট্রাফিক উপলব্ধি করে আনমনে হেসে ফেলল মেহেরান। চুলের মাঝে হাত দিয়ে ব্যাক ব্রাশ করে আকাশপানে চোখ ফেরায়। গুড়ি গুড়ি বৃষ্টি এখনো পড়ছে। ফোনটা প্রথমবারে বাজতে বাজতে কেটে গিয়েছে, এখন আবার বাজলো। এইবার ধরল মেহেরান। বাসা থেকে কল এসেছে, মেহরাব আর মাহিরা বাসায় ফিরেছে। মেহেরান বলল নিচে আসছে। শৈলী কোনো দিকে না চেয়ে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের বাসায় ঢুকে গেল। রীতিমতো হাঁপাচ্ছেও। খাটের ওপরে গিটারটা রেখে ধপ করে বসে পড়ল। নিজের বোকামির জন্য নিজেকে কষে চড় মারতে ইচ্ছে করছিল। আরে এই দুপুরেই তো মাহিরা জানালো ওর মেজো ভাই দেশে ফিরেছে। আর ছাদের পাশের ইউনিটটা যে ওর মেজো ভাইয়ের, এটা তো শৈলের আগে থেকেই জানা। মাহিরা কতবার বলেছে ওকে, তাহলে এত জরুরি বিষয়টা কিভাবে ভুলে গেল? মাথায় চাটি মেরে নিজেকেই বকলো শৈলী। তুই জীবনেও ঠিক হবি না। বৃষ্টি দেখে এদিক বেদিক ভুলে গান গাইতে চলে গিয়েছে। একবার খেয়াল তো করবি আশেপাশে কেউ আছে কি না। মানুষটা না জানি কি ভাবলো। এভাবে কারোর প্রাইভেসি নষ্ট করাটা কি ঠিক? এসব ভাবতে ভাবতেই কুণ্ঠায় আরো কুকড়ে গেল শৈলী। মানুষটার চোখে সে গভীর চাহনি এখনো ওর মাঝে হিমশীতল অনুভূতি দিচ্ছে। বিছানার চাদর খামচে ধরল শৈলী। কেঁপে উঠল কিছুটা। নিজের মাঝে প্রতিজ্ঞা করল ছাদের দিকে আর পা বাড়াবে না। তা সে যতই বৃষ্টি আসুক, ঝড় তুফান, এমনকি বন্যা হয়ে যাক, তাও না। সন্ধ্যায় বাবুল সাহেবের পুরো পরিবার একত্রিত হলো। মালিহা ট্যুর থেকে এসেছে আধা ঘন্টা হলো। মেহরাব আর মাহিরা তো আগেই এসেছে। 5 ভাই বোন মিলে সে কি জমজমাট আড্ডা। ঝুমাও মাহিবের পাশে এসে বসেছে। ভাই বোনেদের এই আদর ভালোবাসা দেখতে ওর খুবই ভালো লাগে। মেহরান গুনে গুনে সবার জন্য আলাদা গিফট এনেছে। এমনকি নিজের অনাগত ভাতিজা বা ভাতিজির প্রতিও তার ভালোবাসা আর দায়িত্ব বাদ যায়নি। খেলনা থেকে নিয়ে বেবি কসমেটিক কি আনেনি মেহরান। নিজের সন্তানের প্রতি তার চাচ্চুর আদর দেখে ঝুমার চোখে জল চলে আসলো। রাতে ডিনারের পরে ভাই বোনেদের আড্ডা আবার জমলো। তবে এবার তারা সবাই বসলো ছাদে, পুলের পাশে। আকাশটা এখন একদম পরিষ্কার। মেঘমালা সব গায়েব, তারারাও মিটিমিটি জ্বলছে। এখনের পরিবেশটা দেখলে বোঝাই যাবে না বিকালে কিরকম ঝড় হয়েছিল। এটা দেখে মেহরাব মজা করে বলল, ব্রিটেন এবং বাংলাদেশের ওয়েদার এখন একদম এক। কখন রোদ কখন বৃষ্টি ঠাওয়ার করা যায় না। মালিহাও ভাইয়ের সাথে তাল মিলালো। একদম ঠিক বলেছিস। এই যে আজ বৃষ্টি আসবে, সকালেও কি সেটা বোঝা গিয়েছে? ছাতা নিয়ে যায়নি বলে আসার সময় পুরাই ভিজে গেলাম। একটা যাচ্ছে তাই অবস্থা। এইভাবে হুটহাট বৃষ্টি আসলে কোনো মজাই নাই। তবে আজকের বৃষ্টিটা কিন্তু আমার বেশ লেগেছে। মেহরানের আনমনে বলা কথাটায় 4 জোড়া চোখ ওর দিকে চকিতে তাকালো। বৃষ্টি অতটা না পছন্দ করা এমন কারো কাছ থেকে এরকম একটা মন্তব্য শুনলে অবাক তো হওয়ারই কথা। সবার দৃষ্টি ওর দিকে হয় মেহরান একটু অপ্রস্তুত হয়ে গেল। না মানে বাংলাদেশের বৃষ্টি অনেক পছন্দ তাই। আচ্ছা আমাদের এই বিল্ডিংয়ের ব্যাপারে একটু বলতো, সবগুলো বাসা কি ভাড়া হয়ে গেছে? মাহিরা তাড়াতাড়ি উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, সবগুলো বাসায় ভাড়া হয়ে গেছে। তোমার অ্যাপার্টমেন্টের ঠিক নিচে বড় ফুপুর বাসাটাই তো খালি ছিল শুধু, সেটাও ভাড়া হয়ে গেছে প্রায় 1.5 বছর হলো। মেহরান পিঠ সোজা করে বসলো। আজকের বিকালের মেয়েটার পরিচয় জানার জন্যই তো ওই বিল্ডিং নিয়ে এত প্রশ্ন করছে। তাহলে কি মেয়েটা বড় ফুপুর বাসার ভাড়াটিয়া? নিশ্চিত হতে মাহিরাকে আবার জিজ্ঞেস করলো মেহরান। ও, কে এসেছে ওখানে? আজাদ আঙ্কেলরা, আজাদ আঙ্কেল, রেহানা আন্টি আর তাদের দুই মেয়ে শৈলী আর নিপুণ। শৈলী আমার আর মেহরাবের বয়সী, সমবয়সী। আমাদের ভার্সিটিতেই পড়ে। আর নিপুণ কলেজে। ও হ্যাঁ, ভুলেই তো গেলাম, শৈলী তো তোমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ছোট বোনের কথায় এবার পিঠ পুরোপুরি সোজা হয়ে গেল মেহরানের। শৈলী মেয়েটাই যে সেই বিকালের মানবী তা বুঝতে একটুও সময় লাগলো না। কারণ মাহিরার সমান আর কোনো মেয়ে এই বিল্ডিংয়ে নেই। মেহরানের যা জানার সব জেনে গেছে, তাই আর কোনো নতুন প্রশ্ন করল না। রাতে আবার ঝড় আসলো। নিস্তব্ধতা ভেদ করে ঝুমঝুম শব্দ ছড়িয়ে গেল চারিদিকে। বিকালে ভালো ঘুম হওয়াতে রাতে ঘুম আসতে চাইল না মেহরানের। তার সাথে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের সময়ের পার্থক্য তো আছে। এখানের সাথে খাপ খাওয়াতে একটু সময় তো লাগবেই। মেহরান থাই গ্লাসটা ভেদ করে আবার পুলের পাশে গিয়ে দাঁড়ায়।
ইচ্ছা নিশীথের এই প্রকৃতি সৌন্দর্যকে মন ভরে উপভোগ করার, কিন্তু কেন যেন পারছে না ও, কি যেন নেই। ভ্রুজোড়া কুঁচকে এলো মেহেরানের। বিকেলের সেই গানটা শুনতে পারলে কি যে ভালো লাগতো না। মনে হচ্ছে গানটা না থাকায় প্রকৃতিরও মন খারাপ। গানটা শব্দগুলো মনে পড়ছে না, কিন্তু বৃষ্টি নিয়েই ছিল সেটা। গানটা মনে করতে চোখ জোড়া বন্ধ করলো মেহেরান, আর সাথে সাথেই সামনে ভেসে উঠল সেই মায়াবী মুখটা। টানা টানা বিস্ময় ভরা আঁখি জোড়ার কথা মনে পড়তে মেহেরান নিজের চোখ খুলে ফেলল। নিজের সদাচিত গম্ভীর মুখাবয়বে ছেড়ে গেল বিরক্তি। নিজেকে ওর খুব হ্যাংলা মনে হলো। একটা মেয়ে নিয়ে এত চিন্তা করার কি আছে? ওর দাম্ভিক ব্যক্তিত্বের সাথে তো এইরূপ মেলেও না। আজ অব্দি কোনো নারী ওকে নিজের প্রতি আকর্ষণ করতে পারেনি। তাহলে এই বাচ্চা মেয়েটার মাঝে কি পেল? হ্যাঁ, বাচ্চাই তো। মাহিরা বলল না ওর সমবয়সী, তাহলে তো মেহেরানের থেকে সেই মেয়ে কম করে হলেও 7 থেকে 7.5 বছরের ছোট। আশ্চর্য। মেহেরান বেশ বুঝতে পারল এখন ওর একটা ঘুম দরকার। সকাল হলেই ওই মেয়ের ভূত মাথা থেকে পালিয়ে যাবে। এদিকে শৈলী বৃষ্টি উপভোগ করছে নিজের খাটে বসে। বৃষ্টির পানি আছড়ে পড়ে পুরো বারান্দা ভিজিয়ে দিয়েছে বলে সেখানে যাওয়ার উপায় নেই, তাই খাটে বসে জানলার কাছের এপাশ থেকে মুগ্ধ নয়নে চেয়ে আছে অম্বরধারার দিকে। পাশে নিপুণ গভীর ঘুমে আচ্ছন্ন। ওর বৃষ্টি তেমন একটা পছন্দ না, শুধু বৃষ্টি আসলে ঘুমটা ভালো হয়, এটাতেই ওর শান্তি। কিন্তু শৈলী বৃষ্টি বিলাসী, ঘন্টার পর ঘন্টা এভাবেই বৃষ্টি দেখতে ওর কোনো সমস্যা নেই। হঠাৎ বিদ্যুৎ চমকে ক্ষণিকের জন্য রুমে আলো ছড়িয়ে পড়ল। সেই আলোতেই পাশে রাখা গিটারের দিকে চোখ চলে গেল শৈলীর, আর সাথে সাথেই মস্তিষ্কের পাতায় ভেসে এলো বিকালের সব চিত্র। বাসায় ফিরে লজ্জা জড়ানো শৈলী এ নিয়ে বেশ কিছু আর ভাবতে পারেনি। বেশি কিছু আর ভাবতে পারেনি। তবে এখন একটু একটু করে সব মনে পড়ছে, আর তার সাথেই জাগছে মনে নানান প্রশ্ন। আচ্ছা, মানুষটা কতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিল আর এভাবে চুপ করে দাঁড়িয়েছিল কেন? উনি কি আমার গান শুনছিলেন? এটা কেমন অভদ্রতা! কারো পারমিশন ছাড়া তার গান শোনা কি ঠিক? আর আমি যখন তাকালাম তখন উনি আমার দিকে এমন নিষ্পলকভাবে চেয়েছিলেন কেন? আজব তো। অবশ্য আমিও তো পলক ঝাপটাতে ভুলে গিয়েছিলাম। সেই মুহূর্তটা মাথায় আসতে আবার সব রাগ কোথায় যেন উড়ে গেল শৈলীর। গায়ে ছেয়ে গেল লজ্জার লাল আবরণ। এভাবে বেহায়ার মতন ও আগে কাউকে অবলোকন করেনি। মানুষটার দৃষ্টির সাথে ওর দৃষ্টি যেন এক প্রকার লক হয়ে গিয়েছিল। ছুটানো ছিল তখন বড়ই মুশকিল। সাথে সাথেই কাঁধ কেঁপে উঠল শৈলীর। না না না, আর চিন্তা করা যাবে না। সব বাদ। এমনিতেও রাত হয়েছে অনেক, এখন ঘুমানো দরকার। না হলে কাল সকালে আমার কানের কাছে কেউ ট্রাম্পেট বাজিয়েও আমাকে ঘুম থেকে ওঠাতে পারবে না। এই 7 পাঁচ চিন্তা করে শৈলী শুয়ে পড়ল, পাড়ি দিল ঘুমের রাজ্যে। সকালের ফুরফুরে রোদ মেহেরানের ঘুম ভাঙালো। আড়মোড়া ভেঙে কিছুক্ষণ খাটেই বসে রইল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। ফজরের সময় উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল বলে এখন মনে হচ্ছে ঘুমটা পুরো হয়নি। মাথা ঝিমঝিম নিয়ে উঠে দাঁড়ায় মেহেরান। রুমটার দিকে আজ ভালোভাবে তাকায়। এটাকে আসলে রুম বলা যায় না, ছোটখাটো একটা লফট বলা চলে। রুমটা একদম আধুনিক নিয়মে ছিমছামভাবে নিজ হাতে গড়েছে মেহেরান। মূলত এই জায়গাটাকে নিজের অফিসের কাজের জন্যই গড়া। কোলাহলমুক্ত শান্ত পরিবেশে ওর কাজ করতে ভালো লাগে। নিচে বাবা মায়ের বাসায় তো সবসময় হট্টগোল লেগেই থাকে। পরিবারের মানুষজন আর বাড়ির কর্মসহযোগীরা মিলেই তো অনেকজন, তার উপর ফুপুরা আসা যাওয়ার মধ্যেই থাকে। ছোট ফুপু তো এই বিল্ডিংয়েই থাকেন, বড় ফুপু ও ভাই বোনের টানে এখানে অনেক সময় ব্যয় করেন। মেহেরান এত আওয়াজে কাজ করতে পারে না, তাই কাজের সময় আর রাতটুকু এই রুমে কাটায়। 3 বেলা খাওয়া অবশ্য নিচে পরিবারের সাথেই করে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে এই রুটিনেই ছিল, এখনো সেটাই ফলো করার ইচ্ছে আছে ওর। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে মেহেরান নিচে নামলো। মাকে ডাইনিং টেবিলেই পেল। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং আব্বু। আয়, গরম গরম রাস্তা করে নে। বাকিটা কোথায়? মালিহা তো এই সকাল 8টায় বের হয়ে গেছে। ওর ভার্সিটির রাস্তা বেশ জ্যাম পড়ে। মেহরাব আর মাহিরাও ভার্সিটির জন্য বের হয়ে গেছে।
10টায় নাকি ওর ক্লাস। মাহিবও অফিসে চলে গেছে, তোর আব্বু আছে। ও, আব্বু কি আজকে বাসায় থাকবে? না, তোর সাথে নাস্তা করবে বলে অপেক্ষা করছে, খেয়েই বের হয়ে যাবে। তা তুই কি বের হচ্ছিস নাকি কোথাও? মেহেরান চেয়ার টেনে বসতে বসতে বলল, হ্যাঁ মা, আমার ভার্সিটি যেতে হবে। ডিন আর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসি, আর ওখানেই থেকে যাবো তন্ময়ের অফিসে। লাঞ্চ ওর সাথেই করবো, তাই আমার জন্য ওয়েট করো না, ওকে? তুমি সময় মতো খেয়ে নেও। আফিয়া স্মিত হাসলেন। বিকেলে একটু তাড়াতাড়ি ফিরিস বাবা। তোর বড় ফুপি, ছোট ফুপু আর ছোট খালা আসবে। তোর ছোট ফুপু তো বড় ফুপুর বাসায় গিয়েছে, আজ 2 দিন হলো। না হলে ও এখানে থাকলে তোকে যে কতবার গিয়ে দেখে আসতো। তুই এসেছিস শুনেই পাগল সবাই, তোকে দেখার তরই সইছে না তাদের। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো। এর মাঝে বাবুল সাহেব চলে আসলেন। বাবা মা আর ছেলে মিলে হালকা পাতলা গল্পের মধ্যে দিয়ে নাস্তা সারল। এরপর মেহরান বের হয়ে পড়ল। বাসার দুটো গাড়ির মধ্যে একটা নিয়ে মালিহা গিয়েছে, আর একটা চাবি নিয়ে বের হলো মেহরান। মেহরাব আর মাহিরার ভার্সিটি কাছে বলেই তারা রিক্সা করেই চলে যায়, আর মাহিব আর বাবুল সাহেব চলাচল করেন অফিসের গাড়িতে করে। এই গাড়িটা মূলত বাসাতেই থাকে, তবে এখন মেহরান এটাকে কাজে লাগাবে। শৈলীর আজ ক্লাসে আসতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে, কারণ ওই যে কুম্ভকর্ণের ঘুম, রাতে একটু লেট করে শোয়াতে ঠিক সময় উঠতে পারেনি। আর রেডি হতে তার বরাবর একটু বেশি সময় লাগে তার লম্বা চুলের জন্য। শৈলী সুন্দর করে একটা হাত খোপা করতেই লেগে যায় অনেকক্ষণ। এইসব করতে করতে শৈলী আজ লেট, তার জন্যই অন্যদিন মাহিরাদের সাথে আসলেও আজও আসতে পারেনি। যখন শৈলী পৌঁছেছে ডিপার্টমেন্টের সব ক্লাস তখন শুরু হয়ে গেছে, তাই ক্যাম্পাসের মাঠে বা সিঁড়ির ঘরে মানুষের আনাগোনা কম। ফাঁকা সিঁড়ি দিয়ে মাথা নিচু করে এক প্রকার দৌড়ে উঠল শৈলী, ইচ্ছে চলমান ক্লাসটা ধরা। তবে সেটা হওয়ার আগেই ঘটল এক অপ্রীতিকর ঘটনা। তাড়াহুড়ো করে ওঠার দরুনে সামনে দিয়ে কে আসছে এটা শৈলী দেখতে পারল না। পাশাপাশি যেতে গিয়ে কাঁধে কিছু একটার সাথে ধাক্কা পড়ল প্রচণ্ড। উফ শব্দ করে উঠল শৈলী, আপনাতেই কাঁধে হাত চলে গেল। সেখানেই দাঁড়িয়ে ভ্রুজোড়া কুচকে পাশে তাকালো। যাকে দেখলো তাকে দেখে গা জ্বলে উঠল ওর। শৈলীর 2 সেমিস্টার সিনিয়র রিক আর জোহেব পাশে দাঁড়িয়ে হাসছে। মানুষের হাসি যে এতটা বিচ্ছিরিও হতে পারে এটা শৈলী এদের হাসি দেখে জানতে পেরেছে। শৈলী নিশ্চিত রিকের সাথে ধাক্কাটা অপর পাশ থেকে ইচ্ছাকৃত ছিল। গত 1 বছর ধরে এদের জ্বালাতন সহ্য করে আসছেও, তাই এদের স্বভাব রন্ধ্রে রন্ধ্রে চেনা হয়ে গিয়েছে। শৈলী তারপরেও বিষয়টা নিয়ে রিয়াক্ট না করার চিন্তাই করল। তবে কঠোর চোখে একবার ওদের দিকে তাকিয়ে সামনে অগ্রসর হতেই রিক পথ রোধ করে দাঁড়ালো ওর। গুড মর্নিং সুন্দরী। দাঁত চিপিয়ে ওঠে শৈলীর। পথ ছাড়ুন। গুড মর্নিং এর উত্তর বুঝি এটা হয়? শৈলী রক্তলাল চোখ নিয়ে সরাসরি রিকের দিকে তাকালো, কিন্তু তাতে ছেলেটার কোনো কিছুই গেল আসলো না, বরং আরো জোরে হেসে দিল। দেখছিস জোহেব, তোর ভাবির চোখে কত তেজ। শৈলী আর সহ্য করতে পারল না, গর্জে উঠল। একদম উল্টাপাল্টা কথা বলবেন না, আমার পথ ছাড়ুন, ক্লাসে দেরি হচ্ছে। শৈলীর উত্তরে রিক পথ তো ছাড়লই না, বরং আরো কাছে চলে আসলো। এই দেখে শৈলী ঘাবড়ে যেয়ে এক পা নিচে নেমে গেল সিঁড়ির। এর মাঝেই হিসিসি উঠল রিক। কেন? ভাবি ডাকটা শুনতে ভালো লাগে না? আমার বন্ধু তোমাকে ভাবি ডাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? বউ বানাবো কি না সেটা পরে দেখব, কিন্তু গার্লফ্রেন্ড তো তুমিই হবে আমার, আজ নয়তো কাল। কিন্তু তুমি হতে বাধ্য, বুঝলা সুন্দরী? ভেতর ভেতর ভয় পেলেও চেহারায় সেটা শৈলী দেখালো না, বরং নিজেও তেজি গলায় বলল, আপনার মতন উচ্ছৃঙ্খল ছেলেকে নিজের ভালোবাসার মানুষ তো দূর, আমি মানুষই মনে করি না। আলতু ফালতু কথা বাদ দিয়ে নিজেও পড়তে যান, আর আমাকেও পড়তে দিন। শৈলীর অপমানে রিকের মাথা ফেটে আগুন বের হওয়ার উপযোগী হয়ে গেল। মেয়েটা একটু বেশি সুন্দর, আর এই সুন্দরীকে ওর ভোগের জন্য চাই বলেই ও কিছু বলে না, নয়তো এই মেয়ের দিমাগ রিক কবে নামিয়ে ফেলতো। তবে আর বেশি দিন নয়, খুব শীঘ্রই রিক নিজের কার্যসিদ্ধি পুরো করবে। এই চিন্তা মাথায় আসতেই রিকের কপালের ভাঁজ সোজা হয়ে গেল। শৈলীর পথ থেকে সরে দাঁড়ালো। শৈলীও আর এক মুহূর্ত দেরি না করে হাঁটা দিল নিজের ক্লাসের পথে। এই মানুষটার অত্যাচারে তিক্ত বিরক্ত সে।
কিন্তু এ ব্যাপারে কমপ্লেন দিয়ে কোনো লাভ হয়নি, কারণ রিকের বাবা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। বাপের ক্ষমতায় খেলে এই ছেলে। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসে ঢুকলো শৈলী। শৈলীর যাওয়ার পানে জ্বলন্ত চোখে তাকিয়ে থাকা রিকের কাঁধে হাত দেয় জোহেব। জোহেবের দিকে না তাকিয়েই রিক বাঁকা হাসল। এবার কিছু বলবো না, করে দেখাবো। রিক এক রহস্যময় কণ্ঠে বলল, আমাদের পিকনিক 2 সপ্তাহের মধ্যে না? এই সময়েই তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এখন চল, মাথা ঠান্ডা করা লাগবে। ভার্সিটির কাজ শেষ করে বন্ধুদের সাথে দেখা করে মেহরান বাসায় ফিরেছে আধা ঘন্টা হলো। ভার্সিটিতে ওকে স্বাগতম খুব সুন্দরভাবে করা হয়েছে, তবে কাজে জয়েনিং আগামী সপ্তাহে হলেও দায়িত্ব ঘাড়ে চেপেছে আজ থেকেই। 2 সপ্তাহ পরে ডিপার্টমেন্ট থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে এবং অর্গানাইজিং কমিটিতে রাখা হয়েছে ওকে। আজকে সেই কমিটির একটা মিটিংও ছিল। সেটা শেষ করে তন্ময়ের অফিসে গিয়ে মেহরান তার আরও 2 জন বন্ধু শাকিল আর অর্ণবকেও পেল। 4 বন্ধু মিলে জম্পেশ আড্ডা আর খানাদানা নিয়ে মেতে রয়েছিল বিকাল পর্যন্ত। তাই বাসায় ফেরার পর থেকে মেহরানের বেশ টায়ার্ড লাগছে। মনে হচ্ছে একটু বিছানায় গায়ে এলিয়ে দিক। জেটল্যাগও তো এখনো পুরোপুরি যায়নি। কিন্তু বিধিভাম, তখনই মালিহা রুমে এসে জানিয়ে গেল যে ফুফু খালারা চলে এসেছে আর মেহরানকে এখনই নিচে ডাকা হয়েছে। দীর্ঘশ্বাস ফেলল মেহরান। কি আর করা, পরিবারের মায়া ঘুমাতে যাওয়ার অদম্য ইচ্ছাকে বর্জন করে নিচের দিকে পা বাড়ালো। সকালে মাহিরা মেহরাবের সাথে ভার্সিটি না আসতে পারলেও এখন শৈলী ওদের সাথেই বাসায় ফিরল। ওর মনটা বেশ খারাপ হয়ে আছে। রাগে এখনো গায়ের রগগুলো খিচে আসছে। রিককে কষে গালে একটা চড় দিতে পারলে ওর খুব আরাম লাগতো, কিন্তু রিক যে কতটা বেপরোয়া আর বেয়াদব সেটা এতদিনে শৈলীর বুঝতে বাকি নেই। এই নিচু মনের মানুষটা সেই চরের প্রতিশোধ যে কীভাবে নেবে তার কোনো ঠিক নেই। শেষে ফেসে যাবে শৈলী নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে ওর, আর এই কারণে রাগের পাড়াটাও তরতর করে বাড়ছে বই কমছে না। মাহিরা আর মেহরাব ভার্সিটিতে থাকতেই শুনেছে সকালের কাণ্ড। এই ঘটনা নতুন না হলেও ওদেরকে বেশ রাগিয়ে দিয়েছে। মেহরাব তো তখনই উঠে যেতে নিয়েছিল, চেয়েছিল রিকের নাকের নিচে একটা ঘুষি মেরে আসতে, কিন্তু মাহিরা আর শৈলী মিলে থামিয়ে দিয়েছে ওকে। তখন মেহরাবের রিকের ওপরের রাগটা গিয়ে পড়ল তার বোন আর বান্ধবীর ওপর। এখনও রাগে গজগজ করছে ও। তোর আমাকে থামাতে গেলি কেন তখন? ওই হারনি বাচ্চার নাক ফাটায় ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিতাম আমি। ইফটিজিংয়ের কেস খাওয়া উচিত ওর। বাপ ট্রাস্টি বোর্ডে আসে বলে ভার্সিটিটা পুরো কিনে ফেলছে নাকি? শালা গুন্ডামি করার আর জায়গা পায় না। মাহিরা একবার শৈলীর দিকে তাকিয়ে নিজের ভাইয়ের রাগ কমানোর চেষ্টা করলো। তুই ওই শয়তান পোলার জুনিয়র, তুই ওকে কিছু করতে গেলে আগে নিজেই ভাসবি, তাই তোকে তখন থামালাম। এদের মতন বদগুলোকে সিধা করা এত সোজা না, বুঝলি? মাথা গরম করলে কাজ হবে না, ঠান্ডা মাথায় কাঁটা তুলতে হবে। মেহরাব বোনের কথা বুঝে শৈলীর দিকে তাকালো। মেয়েটার জন্য ওর মায়া হলো। 3 জন খুব ভালো বন্ধু হওয়ার সাথে সাথে মেহরাব মাহিরার মতন শৈলীকেও নিজের বোনের মতো আদর করে, তাই রিকের কাজগুলো ও একদমই সহ্য করতে পারছে না। মেহরাব এইসব ভাবার মাঝে হঠাৎ মাহিরা চেঁচিয়ে উঠল, ইউরেকা, আইডিয়া পাইছি। শৈলী নিজের মন ধ্যানে ছিল। মাহিরার চিৎকারে কেঁপে উঠল। কি আইডিয়া? মাহিরা শৈলীর দিকে তাকিয়ে হাসল। রিককে আর ওর চ্যাংড়া সাগরেত জোহেবকে উচিত শিক্ষা দেওয়ার। সাথে সাথেই পিঠ সোজা হয়ে উঠল শৈলীর। কিভাবে? মেজো ভাইয়াকে বলে। মেজো ভাইয়া মানে? শৈলীর কপাল কুচকানো দেখেই মাহিরা কিছু মনে করার ভঙ্গিতে বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম তোকে বলতে, আমাদের মেজো ভাইয়া মানে মেহরান ভাইয়া কিন্তু আমাদের ভার্সিটিরই লেকচার, এবং সেটা তোর ডিপার্টমেন্টেরই। আরে তুই এভাবে কেঁপে উঠলি কেন শৈলী? ইজ এভরিথিং অলরাইট? হ্যাঁ। আচ্ছা তো শোন, যেটা বলছিলাম, আগামী রবিবার থেকে ভাইয়া ক্লাস নেওয়া শুরু করবে। এইবার মজা দেখাবো আমরা রিক চান্দু বাবাজিকে। ভাইয়ার কাছে বলে ওকে একদম সিধা করে ছাড়বো, দেখিস? তোর পথে আর পা মারাবে না কোনোদিন। মেহরাব ও বোনের কথায় তাল মিলায়। সারাদিনের মধ্যে এই একটা কাজের কথা বললি তুই মাহি। ভাইয়া যেই রাগি আর ডিসিপ্লিন, তাতে রিকের এই কথা জানলে ওকে ধরে পিওর একটা আছাড় মারবে। একবার ভার্সিটি জয়েন করুক ভাইয়া, আর একবার রিক বাবাজি তার হাতে পড়ুক, তারপর আমরা মজা দেখব। শৈলী এই 2 ভাই বোনের কথার মাঝ থেকে অনেকক্ষণ আগেই খেই হারিয়ে বের হয়ে এসেছে,
কারণটা হচ্ছে মেহরান নামক ব্যক্তি। মাহিরা নিজের মেজ ভাইয়ের কথা তুলতেই শৈলীর গতকাল সন্ধ্যার কথা মনে পড়ে যায়। ওর প্রতি সেই গভীর দৃষ্টি আবার মাথাচাড়া দিয়ে ওঠে, হালকা ঝাঁকি দিয়ে ওঠে পুরো শরীর। মানুষটার সাথে শৈলীর প্রথম দর্শনই ছিল কেমন যেন বেমানান, অস্বস্তিকর। শৈলী তো মনে মনে পণ করেছিল না পারতে মানুষটার সামনে আর যাবে না, বাসার ছাদেও যাওয়া একদমই কমিয়ে দেবে। সেখানে মানুষটা নাকি এখনো ডিপার্টমেন্টেরই অধ্যাপক হয়ে আসছে, ওকেই পড়াবে। এটা কিছু হইল? মাহিরা মেহরাবের গল্প আর শৈলীর আকাশকুসুম চিন্তাভাবনার মাঝেই বাসায় পৌঁছে গেল ওরা। শৈলীর মন খারাপ দেখে মাহিরারা জোর করে ওকে নিজের সাথে নিজের ফ্ল্যাটে নিয়ে আসলো। শৈলী হাজার বারণ করলেও মেহরাব মাহিরার সামনে ওর যুক্তি ধোপে টিকল না। অগত্যা ওদের সাথেই যেতে হলো শৈলীকে। শৈলীদের আসায় প্রায় আধা ঘন্টা পরে বাসায় নামলো মেহরান। যদিও নিজের অ্যাপার্টমেন্টে টায়ার্ড লাগছিল, নিচে এসে ফুফুদের, খালাদের আর কাজিনদের দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল। বড়দের কিছুক্ষণ সময় দিয়ে মেহরান চলে আসলো ছোটদের মাঝে। দোতলার লিভিং রুমে বসেছে ওদের আড্ডা। বড় ফুফুর দুই ছেলে, রাজীব সজীব, ছোট ফুফুর মেয়ে অর্পিতা আর ছোট খালার মেয়ে ঐশ্বর্য, সবাই মেহরানের ছোট। এদের মাঝে কেউ কেউ এখনো কলেজে, আবার দুইজন মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে। মেহরানকে পেয়ে যেন তারাও আজ আকাশের চাঁদ পেল। তাদের মেহরান ভাই অনেক গম্ভীর স্বভাবের হলেও ওদের খুবই আদর করেন কিনা। শৈলী মাহিরার সব কাজিনদের সাথেই বসেছিল। সিঁড়ির দিকে পিঠ দেওয়াতে মেহরান ওকে প্রথমে দেখেনি, তবে ঘুরে এসে রুমের এক কোণার বারান্দার সাথে লাগোয়া দোলনাটায় বসার সাথে সাথে মেহরানের পিঠ সোজা হয়ে গেল। পরিচিত সব মুখগুলোর মাঝে একটা অতি স্বল্প পরিচিত মুখশ্রী ও নজর কাড়ল। সত্যি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কিছু মুহূর্ত আগ পর্যন্ত এই মেয়েটার কথা ভুলেই বসেছিল মেহরান, কিন্তু এখন আবার সব চোখের সামনে চলে আসলো। আবার গাঢ় হলো দৃষ্টি। মেহরান শৈলীর মাটিতে বিচরণ করা আড়ষ্ট চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে দোলনায় ঝুঁকে বসলো। দুই পা ভাগ করে দুই হাতের কোনোই পায়ের রানের উপর ভর দিয়ে হাতের আঙুলগুলো ভাঁজে ভাঁজে ঢুকিয়ে বসলো। এইদিকে শৈলীর অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছেছে। নিজের দৃষ্টি নিচে থাকলেও ওর দিকে একজোড়া চোখের মনোযোগ ও ঠিকই টের পাচ্ছে। অন্যদিন হলে হয়তো বিষয়টা নিয়ে এত ভাবত নাও। এসব অযথা ন্যাকামি ওর একদম পছন্দ না। তবে সকালের ওই রিকের ঘটনার পর থেকে নিজের প্রতি অজানা কারণেই বেশ সতর্ক বোধ করছে শৈলী, আর তাই এই মুহূর্তটা ওকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিচ্ছে। মেহরান মনে হয় নিজেও ব্যাপারটা বুঝতে পারল, আর তাই শৈলীর চোখের থেকে চোখ সরিয়ে নিজের কাজিনদের দিকে তাকালো। কি অবস্থা তোদের? এই কম সময়ে তোরা এত বড় হয়ে গেছিস, বাহ। কাজিনরা সবাই এই কথায় হেসে উঠলেও একজনের মুখে লাল বর্ণে ছেয়ে গেল, আর সে হলো মেহরানের খালাতো বোন ঐশ্বর্য। মাথা নুয়ে চোখ পিটপিট করে হাসছেও। ঐশ্বর্যের এই লাজুকলতা মুখশ্রী আর কেউ না দেখলেও ওর একপাশে বসা মাহিরা ঠিকই লক্ষ্য করেছে। নিমেষেই বিরক্তির পাড়াটা অনেক উপরে উঠে গেল ওর। নিজেই একবার মুখ বাঁকিয়ে ঐশ্বর্যকে প্রশ্ন করল, কি ব্যাপার ঐশ্বর্য, তোমার মুখ এরকম লাল হয়ে গেছে কেন? ঐশ্বর্য ঝট করে চোখ মেলে মাহিরার দিকে তাকায়। মাহিরা কপাল টান টান করে একবার ঐশ্বর্যের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। সবার সামনে সিন ক্রিয়েট করতে চায় না বলে আর কিছু বলল না। তবে ওর মুখটা থমথমে হয়ে গিয়েছে দেখে শৈলী নিজের দিকে মাহিরার দৃষ্টি আকর্ষণ করে ওকে চোখের ইশারায় প্রশ্ন করলো যে কি হয়েছে। মাহিরাও একইভাবে উত্তর দিল যে ও পরে শৈলীকে সব জানাবে। এইদিকে কাজিনদের আড্ডা বেশ জমে উঠেছে। ইতিমধ্যে ঝুমাও এসে সবার সাথে বসলো। দুপুরে একটু খারাপ লাগছিল বলে শুয়েছিল। উঠে ফুপু আর খালা শাশুড়িদের সাথে দেখা করে তারপর আসলো ছোটদের মাঝে। এসে মেহরানের মতন ওরও চোখ পড়লো শৈলীর দিকে। আরে শৈলী যে, কেমন আছো? কখন এসেছো? এই তো ভাবি, মাহিরার সাথেই ফিরলাম। মেহরান সবার সাথে আলাদাভাবে কথা বলছিল। ঝুমার প্রশ্নে আর চোখে একবার শৈলীর দিকে তাকিয়েছিল। শৈলী বসেছিল অর্পিতার পাশে। অর্পিতার সাথে কথা বললেও তখন মেহরানের মনোযোগ ছিল ঝুমার প্রশ্নে। নিজের মনের মাঝেই আওড়ালো, তো মেয়েটার নাম শৈলী? ভাবির কথায় হঠাৎ টনক নড়ল মাহিরার। এই চা দেখেছো ভাবি, আমিও কি গাধি, মেজো ভাইয়ার সাথে তো শৈলীকে পরিচয় করিয়ে দিইনি আমি। মাহিরার কথার মাঝেই মেহরাব প্রবল উচ্ছ্বাসে বলে উঠল, তুই যে গাধি এটা আবার জোরে বলার কি আছে, আমরা তো সবাই জানি। এই এক কথাতেই ওখানে বসা সবাই হো হো করে হেসে ফেলল।
মাহিরা চোখ রাঙিয়ে নিজের জমজের দিকে তাকিয়ে কটমট করে বলল, তোকে তো আমি পরে দেখতেছি, দাঁড়া। আমি গাধি তো তুই কি? হ্যাঁ, এখন অন্য কাজে আমি ব্যস্ত বলে পার পেয়ে গেলি তুই। নিজের মনোযোগ মেহেরানের দিকে ঘুরিয়ে চোখে উচ্ছলতা নিয়ে মাহিরা বলতে লাগলো, ভাইয়া ও হলো শৈলী, আমাদের পাশের শিল্পী। বাসায় থাকে। তোমাকে গতকাল বলেছিলাম না বড় ফুপুর বাসায় নতুন মানুষ এসেছে, শৈলীর পরিবারই তারা। শৈলী এবার সরাসরি মেহেরানের দিকে তাকালো, সৌজন্য হাসি মুখ নিয়ে বলল, আসসালামু আলাইকুম। মেহেরান সেই একই সৌজন্যতার সাথে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। মাহিরা মাঝখান থেকে বলল,